এবার আরেকটা জিনিসও কমন, সেটা হচ্ছে ওনারা সবাই একজন গ্রামীণ চিকিৎসককে দেখান। সেই গ্রামীণ চিকিৎসক তার নাম সম্ভবত রমেন কিস্কু বা এরম একটা কিছু ছিল। আমার প্রথম মনে হয়েছিল যে আমাদের এই সমাজ ব্যবস্থায়, যেখানে আমরা প্রত্যেক গ্রামে গ্রামে প্রশিক্ষিত ডাক্তার স্বাস্থ্য ব্যবস্থা দিতে পারিনি, সেখানে গ্রামীণ চিকিৎসকদের প্রশিক্ষিত করা সবচেয়ে আগে জরুরি। কারণ তারাই হচ্ছেন প্রথম এই গ্রামের মানুষগুলোকে চিকিৎসা পৌঁছে দেন। তাদেরকে প্রশিক্ষিত করে আমি ডাক্তার বানিয়ে দেবো এটা বলছি না, কিন্তু তাদেরকে প্রশিক্ষিত করে আমরা কখন ডাক্তারবাবুর কাছে পাঠাতে হবে আর কতক্ষণ আমি প্রাইমারি চিকিৎসাটা, প্রাথমিক চিকিৎসাটা নিজে দিতে পারবো, এবং অন্যান্য জাতীয় যে সমস্ত প্রকল্প চলছে সেগুলোকে রূপায়ণে অংশগ্রহণ করতে পারবো, এই সম্পর্কে তাদেরকে প্রশিক্ষিত করা দরকার। আমরা এখন জানেন যে 100% ইনস্টিটিউশনাল ডেলিভারির উপর জোর দিই। আমরা বলি না যে আপনারা বাড়িতে ডেলিভারি করুন, কিন্তু এটা বলি যে আপনারা জানুন প্রাক প্রসবকালীন পরিচর্যা কাকে বলে, কিভাবে দিতে হয়। প্রসব তো ডেঙ্গু আর ম্যালেরিয়া এটা হচ্ছে আমাদের আরও বড়, যে পেশেন্টগুলো আপনার কাছে আসবে তো এই কটাই। ওই যেমন ওঝা গুনিনের বলছিলাম না, আমাদের ডাক্তারদেরও ওই 95% আপনারা করতে পারেন, কিন্তু আপনাদেরকে অজ্ঞানে রেখেছে যাতে করে আপনারা না করতে পারেন। আমার বক্তব্য হচ্ছে করে দিলে তো জারি জুরি চলে গেল, কারণ ম্যাক্সিমাম ডাক্তারবাবুরাই চেম্বারে বসে ওই অ্যান্টি ডায়রিয়াল প্রেসক্রাইব করেন, আরটিআই ট্রিটমেন্ট করেন, ম্যালেরিয়া ট্রিটমেন্ট করেন, ডেঙ্গু ট্রিটমেন্ট করেন, টিবি ট্রিটমেন্ট করেন, লেপ্রসি ট্রিটমেন্ট করেন। এর বাইরে এখানে এমন কিছু চিকিৎসা হয় না যেটা আপনারা পারবেন না। নর্মালগুলো কমপ্লিকেটেড হলে অবশ্যই ডক্টর শোভন দাসের দরকার, আমি বলছি না, কিন্তু প্রাইমারি জিনিসগুলো জানতে হবে। ডক্টর শোভন দাসের কাছে কেন ডায়রিয়া পেশেন্ট যাবে? এটা আমাদের ভারতবর্ষ বলে যায়, অন্য কোথাও যায় না। অন্য কোথাও সব জিপিরাই করে, আমাদের এখানে জিপি নেই, আপনারা করবেন। নর্মাল ডায়রিয়া পেশেন্ট আমি বলছি, আবার ফ্লুইড থেরাপি একটা সিম্পল জিনিস, সেটাকে আমরা কমপ্লিকেটেড করে এমন একটা করে রেখেছি যেন মানুষ কিছু বুঝতে পারবে না। মানুষ সবই বুঝতে পারে। আমার বক্তব্য আপনাদের, আমি এই ক্লাসের মাধ্যমে অন্তত একটা ব্লক মডেল হোক সারা জেলায়, যেখানে গ্রামীণ চিকিৎসকরা এক স্বরে কথা বলবে যে আমার সিভিয়ার ডিহাইড্রেশন হলে কতটা ফ্লুইড দেব, কত ঘন্টার মধ্যে কত দেব এবং কিভাবে দেব, এটা যেন সবাই এক কথা বলে। ঠিক সেরকমভাবে ডক্টর, DOCTOR, D means dedication, O means obedience, C means care with cure, T means treatment, O means observation, and R means revival and recovery. আপনারা সেই জন্যই ব্রতী হয়েছেন, আপনারা সত্যি ডক্টর, আগামী দিনের ডক্টর, গ্রামীণ চিকিৎসক। শিশুদের হাসি, মায়ের স্নেহ, গরিব মধ্যবিত্ত মানুষের আস্থা আপনাদের সঙ্গে থাকবে, এটা তারই সূচনা। আমাদের সঙ্গে প্রিয় উদ্বোধক আছেন, ইতিমধ্যেই শুনেছেন, তার নামের মধ্যেই সৌম্য এবং শঙ্কর দুটো রয়েছে, ফলে তিনি তার ব্রত পালন করে চলেছেন। আমরা সত্যি গর্বিত তিনি এসেছেন। আমরা এখন তাঁকে কিছু বলার জন্য আহ্বান করব। শ্রদ্ধাভাজন সৌম্য শঙ্কর ষড়ঙ্গী মহোদয়, চিফ মেডিকেল অফিসার অফ হেলথ, জেলা সুস্বাস্থ্য আধিকারিক। স্যার। নমস্কার। আজ আপনাদের কাছে আসতে পেরে যে মানুষটি আমাকে নিয়ে এসেছেন, মাননীয় শ্রী আশিস উদাইত মহাশয়, তাকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক কৃতজ্ঞতা জানাই যে এরকম একটা সুন্দর অনুষ্ঠানে আজকে আমার শুভ সূচনার সাক্ষী হওয়ার সুযোগ করে দিয়েছেন। গ্রামীণ চিকিৎসক আর সরকারি স্বাস্থ্য ব্যবস্থা দুটো পরস্পরের পরিপূরক। আমাদের মতো এরকম তৃতীয় বিশ্বের দেশে, যেখানে এখনও আমরা প্রত্যেক গ্রামে পাশ করা ডাক্তার দিতে পারিনি, ভালো চিকিৎসা ব্যবস্থা সমন্বিত হাসপাতাল দিতে পারিনি, সেখানে আপনাদের অবস্থান মেনে নিতেই হবে। যুগে যুগে সমস্ত সরকারকে, এবং আমি বলবো যে
যে কোনো স্তরে যে কোনো বুদ্ধিজীবী হন তিনি এটুকু স্বীকার করবেন যে গ্রামীণ চিকিৎসকদের প্রশিক্ষিত করার মধ্য দিয়েই আমরা মানুষকে সঠিক পরিষেবা সঠিক সময়ে ভারতবর্ষের মতো দেশে পৌঁছে দিতে পারি। সালটা 2004-05 ছিল যখন ওই গ্রামীণ স্বাস্থ্য মিশন লঞ্চ হয় আমাদের দেশে। একটা ছাতার তলায় সমস্ত প্রোগ্রামগুলো একসাথে, আগে সব ভার্টিক্যালি চলতো, মানে কুষ্ঠর আলাদা প্রোগ্রাম ছিল, টিবির আলাদা প্রোগ্রাম ছিল, এরকম বিভিন্ন প্রোগ্রাম আলাদা আলাদা ছিল। সবগুলো প্রোগ্রামকে এক ছাতার তলায় এনে তৈরি হলো গ্রামীণ স্বাস্থ্য মিশন। তো সেই সময় আমি তখন পশ্চিম মেদিনীপুর জেলায় ডেপুটি সিএমএইচ হিসেবে কাজ করতাম। তো আমার কাছে সকালবেলা একটা ফোন আসে। ফোনটা ছিল আমার স্বাস্থ্য অধিকর্তা অনিরুদ্ধ কর মহাশয়, স্বর্গত। ফোন করে স্যার জিজ্ঞাসা করলেন, আরে তোর বেলপাহাড়ি, তখন তো বেলপাহাড়ি আমাদের সাথেই ছিল, মানে বেলপাহাড়ির ওখানে তো মড়ক লেগেছে। আমি কি মড়ক লেগেছে? না, আনন্দবাজারে বড় বড় করে ছাপছে, গ্রামকে গ্রাম উজাড় হয়ে গেছে যক্ষায়, প্রশাসনের হোলদোল নেই, যেমন নয় আর কি। তো তুই কি করেছিস? আমি বললাম, স্যার আমি তো অলরেডি একটা টিম পাঠিয়েছি, আর আমার সিএমএইচ আর আমি এখনই রওনা হচ্ছি, আমরা গ্রামে পৌঁছে আপনাকে ফোন করব। জানি না টাওয়ার পাবো কি না, যদি না পাই পরে ফোন করব। মানে একদম ঠিক বলেছিস, একদম জায়গায় চলে যা, গিয়ে দেখ কী হচ্ছে। তো গ্রামটা ছিল সেই শিমলেপাল যে পঞ্চায়েত আছে বেলপাহাড়ির, ওদলচুয়া গ্রাম, সেইটা পেরিয়ে একটা গ্রাম, হ্যাঁ, ঢাঙ্গি কুসুম গ্রামটার নাম। তাতে বেশ কিছু শবরের বাস, বেশ কিছু আদিবাসী মানুষের বাস। তারা পাথর খাদানে কাজ করে, এবং ওদের কাছে পৌঁছতে গেলে আমাদের গাড়ি রেখে 5 কিলোমিটার হাঁটতে হলো, কোনো রাস্তা ছিল না। যেতে যেতে একটা জলা জায়গা পড়লো, যেটা আমাদেরকে পেরোতে হলো জুতো খুলে। বর্ষার সময় শুনলাম সেই জলা জায়গাটা ভেসে যায়, তখন আর এদের সাথে ওদের কোনো, এই ভূখণ্ডের সাথে আর কোনো কানেক্টিভিটি থাকে না, যোগাযোগ থাকে না। তো এরকম একটা জায়গায় আমরা যখন গিয়ে পৌঁছলাম, তখন দেখলাম যে সবার বাড়িতে যখন সার্ভে করছি যে কার কার এরকম সিমটম আছে, 2 সপ্তাহের বেশি কাশি হয়েছে, কফ হয়েছে, রক্ত পড়ছে, বুকে ব্যথা, নিঃশ্বাসের কষ্ট, ওজন কমে যাওয়া, খিদে কমে যাওয়া, রাত্রে ঘাম দিয়ে জ্বর আসা ইত্যাদি, যেগুলো যক্ষার সিমটম। তো একটা জিনিস কমন, যে সবাই পাথর খাদানে কাজ করেন, ঠিক আছে। এবার আরেকটা জিনিসও কমন, সেটা হচ্ছে ওনারা সবাই একজন গ্রামীণ চিকিৎসককে দেখান। সেই গ্রামীণ চিকিৎসক, তার নাম সম্ভবত রমেন কিস্কু বা এরম একটা কিছু ছিল, আমি এতদিনে রিকল করতে পারছি না। তো সেই গ্রামীণ চিকিৎসকই তাদের ভরসা। ওই 500-600 লোক ওখানে থাকেন। রাত্রিবেলার পরে কোনো গাড়ি ওখানে ঢোকে না। রাত্রিবেলা যদি ডায়রিয়া হয় তাহলে উনি তাকে স্যালাইন দেন, রাত্রিবেলা যদি ডেলিভারি দরকার হয় উনি ওখানে ডেলিভারি করেন, মানে এরম অবস্থা। তো সেই অবস্থা দেখে আমার প্রথম মনে হয়েছিল যে আমাদের এই সমাজ ব্যবস্থায়, যেখানে আমরা প্রত্যেক গ্রামে গ্রামে প্রশিক্ষিত ডাক্তার স্বাস্থ্য ব্যবস্থা দিতে পারিনি, সেখানে গ্রামীণ চিকিৎসকদের প্রশিক্ষিত করা সবচেয়ে আগে জরুরি। কারণ তারাই হচ্ছেন প্রথম এই গ্রামের মানুষগুলোকে চিকিৎসা পৌঁছে দেন। তাদেরকে প্রশিক্ষিত করে আমি ডাক্তার বানিয়ে দেবো এটা বলছি না, কিন্তু তাদেরকে প্রশিক্ষিত করে আমরা কখন ডাক্তারবাবুর কাছে পাঠাতে হবে, আর কতক্ষণ আমি প্রাইমারি চিকিৎসাটা, প্রাথমিক চিকিৎসাটা নিজে দিতে পারবো, এবং অন্যান্য জাতীয় যে সমস্ত প্রকল্প চলছে সেগুলোকে রূপায়ণে অংশগ্রহণ করতে পারবো, এই সম্পর্কে তাদেরকে প্রশিক্ষিত করা দরকার। আমরা এখন জানেন যে 100% ইনস্টিটিউশনাল ডেলিভারির উপর জোর দিই। আমরা বলি না যে আপনারা বাড়িতে ডেলিভারি করুন,
কিন্তু এটা বলি যে আপনারা জানুন প্রাক প্রসবকালীন পরিচর্যা কাকে বলে, কিভাবে দিতে হয়। প্রসব ডেঙ্গুতে হয়তো সারা বছরে এখন অবধি 132 জন আক্রান্ত হয়েছে, আর টিবিতে আক্রান্ত হয়েছে কয়েক হাজার, 4000-এর ওপর। অর্থাৎ আপনি কোনটাকে বেশি বড় সমস্যা বলবেন? মিডিয়া এখন ডেঙ্গু খায় মানুষ, তাই মিডিয়া ডেঙ্গু দেখায়, কিন্তু টিবি দেখায় না। কিন্তু আমি চাইবো টিবিটা দেখা, যে মানুষ টিবির চিকিৎসা পাক, টিবি খেয়ে ওষুধ হোক। ব্যাপারটা হচ্ছে এরকম। ডেঙ্গু কি, এবার ডেঙ্গু ম্যালেরিয়া এর পরের হচ্ছে আমাদের যেটা চিকিৎসা আপনাদেরকে শেখানো হবে এইসব ওয়ার্কশপে। আমি এগুলোর প্রত্যেকটার ভূমিকা বলে যাচ্ছি। এর ডিটেল ট্রেনিংটা আপনারা পাবেন ভার্চুয়াল মোডে, যেটা দিব্য পরিচালনা করবে ওখান থেকে, এবং আমার ট্রেনাররা যারা জেলার থেকে পড়াবে তারাও অনলাইনে অন হয়ে পড়াবে। সেটা আমি আপনাদেরকে শুধু জাস্ট ওপরের ওভারঅল যে ওভারভিউ সেইটা বলছি। এটাই তো সব নয়, এটা শুরু আজকে। তো ডেঙ্গু আর ম্যালেরিয়া এটা হচ্ছে আমাদের আরও বড়। যে পেশেন্টগুলো আপনার কাছে আসবে তো এই কটাই। ওই যেমন ওঝা গুনিনের বলছিলাম না, আমাদের ডাক্তারদেরও ওই 95% আপনারা করতে পারেন, কিন্তু আপনাদেরকে অজ্ঞানে রেখেছে যাতে করে আপনারা না করতে পারেন। আমার বক্তব্য হচ্ছে করে দিলে তো জারি জুরি চলে গেল। কারণ ম্যাক্সিমাম ডাক্তারবাবুরাই চেম্বারে বসে ওই অ্যান্টি ডায়রিয়াল প্রেসক্রাইব করেন, আরটিআই ট্রিটমেন্ট করেন, ম্যালেরিয়া ট্রিটমেন্ট করেন, ডেঙ্গুর ট্রিটমেন্ট করেন, টিবির ট্রিটমেন্ট করেন, লেপ্রসি ট্রিটমেন্ট করেন। এর বাইরে এখানে এমন কিছু চিকিৎসা হয় না যেটা আপনারা পারবেন না। নর্মালগুলো কমপ্লিকেটেড হলে অবশ্যই ডক্টর শোভন দাসের দরকার, আমি বলছি না, কিন্তু প্রাইমারি জিনিসগুলো জানতে হবে। ডক্টর শোভন দাসের কাছে কেন ডায়রিয়া পেশেন্ট যাবে? এটা আমাদের ভারতবর্ষ বলে যায়, অন্য কোথাও যায় না। অন্য কোথাও সব জিপিরাই করে, আমাদের এখানে জিপি নেই, আপনারা করবেন। নর্মাল ডায়রিয়া পেশেন্ট আমি বলছি, এবার ফ্লুইড থেরাপি একটা সিম্পল জিনিস, সেটাকে আমরা কমপ্লিকেটেড করে এমন একটা করে রেখেছি যেন মানুষ কিছু বুঝতে পারবে না। মানুষ সবই বুঝতে পারে। আমার বক্তব্য আপনাদের, আমি এই ক্লাসের মাধ্যমে অন্তত একটা ব্লক মডেল হোক সারা জেলায়, যেখানে গ্রামীণ চিকিৎসকরা এক স্বরে কথা বলবে যে আমার সিভিয়ার ডিহাইড্রেশন হলে কতটা ফ্লুইড দেব, কত ঘন্টার মধ্যে কত দেব এবং কিভাবে দেব। এটা যেন সবাই এক কথা বলে। ঠিক সেরকমভাবে ডেঙ্গির কি কি উপসর্গ হতে পারে, এটা দেখলে কোথায় পাঠাবো, তার কি চিকিৎসা হবে, এবং কি কি ওয়ার্নিং সাইন হবে, যেটা আমাদের জানতে হবে। যেটা হলে আমি ডাক্তারবাবুর কাছে সঙ্গে সঙ্গে পাঠিয়ে দেবো, জানবো যে হাতের বাইরে। দেখুন, ডেঙ্গু একটা মশাবাহিত রোগ, এডিস ইজিপ্টাই নামক, এবং এডিস অ্যালবোপেক্টাস বলে একটা আছে, সেটা আমাদের এখানে অতটা নেই। এডিস ইজিপ্টাই নামক মশার কামড়ে হয়, যেটা একটা ডেঙ্গু রোগীকে কামড়ে আরেকজনকে যদি কামড়ায় তাহলে ডেঙ্গু রোগ হতে পারে। সাধারণত এটা 4 রকমের ভাইরাস আছে, ডেন 1, ডেন 2, ডেন 3, ডেন 4। তার মধ্যে আমাদের এখানে মেনলি যেটা হয় সেটা হচ্ছে ডেন 3টা হয় সবচেয়ে বেশি, এবং ডেন 2 হয়। ঠিক আছে? তো আমার বক্তব্য হলো, এই ভাইরাসগুলো থাকবে এমন রক্ত যদি টানে একটা মশা, এবং সেই রক্তটা যদি আপনার শরীরে ঢেলে দেয়, তাহলে ওই ভাইরাসটা আপনি আক্রান্ত হলে তাহলে আপনি ইনকিউবেশন পিরিয়ড 7 থেকে 10 দিন, তারপরেই আপনার ডেঙ্গু হবে। বা ডেঙ্গু যদি আপনার রেজিস্ট্যান্স পাওয়ার ঠিকঠাক না থাকে তাহলে আপনার ডেঙ্গু হবে। সবাইকেই যে কামড়ালেই ডেঙ্গু হয় এমনটা নয়। যেমন টিবির জীবাণু হয়তো আপনাদের টেস্ট করলে, এখন যদি আমি মান্টু টেস্ট করি, আপনাদের হয়তো 50% 60%-এর মান্টু পজিটিভ হবে, মানে আপনারা ইনফেকশন হয়ে আছে কিন্তু আপনারা সাইন সিমটম দেখাচ্ছেন না। আমি ওটা অন্যদিকে চলে যাচ্ছি, আমি ডেঙ্গুতেই ফিরে আসি। তো সেই ডেঙ্গির উপসর্গ কী কী? 2 থেকে 7 দিনের খুব জ্বর, হাই ফিভার মানে 101-2 জ্বর উঠে যাচ্ছে, তার সাথে প্রচণ্ড মাথা ব্যথা, সবচেয়ে বেশি চোখের তলায় ব্যথা, রেট্রো অরবাইটাল পেন, তার সাথে গাঁটে গাঁটে ব্যথা, আর্থ্রালজিয়া, পলিআর্থ্রালজিয়া, একদম পুরো সমস্ত গাঁটে ব্যথা, তার সাথে ট্রাঙ্কে এইখানে বা পেছনে এই জায়গাগুলোতে র্যাশ বেরোবে, মাকুলো প্যাপেলার র্যাশ, মানে ওটা ব্লিস্টারের মতো নয়, যেমন স্মল পক্সের বা চিকেন পক্সের র্যাশ হয় সেরকম নয়, এটা মিজিলসের একটু বড় ফর্মে হয়, লাল 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 লাল। এবং ওই র্যাশের মধ্যে যদি আঙুল টিপে দেন, সেটা যদি খারাপ ধরনের ডেঙ্গি হয় তাহলে ওটা সাদা ব্ল্যাঞ্চিং হয়ে থেকে যায়, আমরা বলি
কি বলি, বলে দাও, আইলেটস অফ 5, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে যে কি হয় তাহলে ডেঙ্গুতে, এই যে ফিভার হলো না, আমরা ভাবি যে সব ডেঙ্গুই খারাপ, এমনটা নয়। ওই একই সেই ব্যাপার, বোঝার ব্যাপার। 95% নর্মাল ডেঙ্গু রোগ হয়, যেটা আপনারা চিকিৎসা করতে পারেন। সেটা কীরকম? নর্মাল ভাইরাল ফিভার, জ্বর আসবে, জ্বর 3 দিনের মাথায় চলে যাবে, 7-10 দিন উইকনেস থাকবে, পেশেন্ট ভালো হয়ে বাড়ি যাবে। এই যে 95% এটাকে বলা হয় ডেঙ্গু ফিভার, সিম্পল ডেঙ্গু ফিভার। আর বাকি 5%-এর এই যে ডেঙ্গু রোগী, সেটার মধ্যে আগে কেউ ডেঙ্গু কোনো ভাইরাস কামড়েছিল, ধরুন ডে 1-এ আপনি আক্রান্ত হয়েছিলেন, এবারে আপনি ডে 2, 3, 4 যে কোনো একটা তার আক্রান্ত হলেন, সেক্ষেত্রে একটা চান্স থাকে একটা রিয়েকশন হওয়ার। আগেরটার জন্য একটা অ্যান্টিবডি আমার দেহে ছিল, এবার নতুন যেটা কামড়ালো সেটার সাথে অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়েকশন হয়ে কি হয় হচ্ছে 2 রকমের জিনিস হয়। এক হচ্ছে যে আমাদের রক্ত জালিকাগুলো আছে, ওগুলো ফেটে গিয়ে ক্যাপিলারি লিকেজ হয়, সেখান থেকে প্লাজমাগুলো বেরিয়ে যায়, রক্ত রসটা বেরিয়ে যায়। এবার এই বেরিয়ে যাওয়াটা কখন শুরু হয়? 3টে ফেজ আছে। একটা হচ্ছে ফেব্রাইল ফেজ, যেটা হচ্ছে জ্বর হয় 3 দিনের, 3 দিন পরে জ্বর কমে যায়। জ্বর কমে যাওয়া মানে আপনি সুস্থ হয়ে গেলেন, এমনটা ভাবা ভুল, একদম ভাববেন না। পরের 2 দিন হচ্ছে সবচেয়ে বেশি আপনাদেরকে নজরদারিতে রাখতে হবে, কারণ ডেঙ্গি রোগীর কারিগরি যেখানে ডক্টর শোভন দাসের দরকার হবে ওই 3 থেকে 5 দিনের মাথায়। ওই 5 দিন পেরিয়ে গেলে আরো বাই বাই করে দিয়ে চলে যাবে। ওই 2 দিনে হয় ক্যাপিলারি লিকেজ হয়, ব্লিডিং হয় বিভিন্ন জায়গায়, ঠিক আছে, যার ফলে রক্তরস কমে গিয়ে পেশেন্ট ডিহাইড্রেশনে, হাইপোটেনসিভ শকে গিয়ে পেশেন্ট মারা যায়। আমার যাতে এই জায়গাটায় না যায়, আমি ধরতে পারি, তার জন্য 2টো টেস্ট আমাদের করতে হয়, এবং তার সাথে আমাকে ভাইটালসগুলো দেখতে হয়, যে ডাক্তারি আপনারা করছেন। খুব বেসিক জিনিস হচ্ছে, একটা পেশেন্ট এলে আমরা কি করি, তাকে প্রথমে ভালোভাবে কথা বলি, তাকে একটা কমফোর্টেবল জায়গায় বসিয়ে তার সাথে মুখোমুখি চোখ রেখে কথা বলি। আপনি একটা লোককে চোখে দেখলেই বুঝবেন একটা অভিজ্ঞতা আসার পর যে পেশেন্টটা খারাপ আছে না ভালো আছে। এটাকে বলে জেনারেল অ্যাপিয়ারেন্স, এটা দেখে যেমন বোঝা যায়, ঠিক সেরকম তার সাথে সাথে কতগুলো বেসিক জিনিস আমরা দেখি। এক হচ্ছে পালস দেখি, 2 নাম্বার কি দেখি, রেসপিরেশন রেট দেখি, কতবার পেটটা উঠছে নামছে একটা এতে। 3 নাম্বার কি দেখি, ব্লাড প্রেশার দেখি তো। 4 নাম্বার কি দেখি, এখন আমরা দেখতে বলি SpO2 বলে একটা যন্ত্র আছে, ওটা দেখে অক্সিজেন কনসেন্ট্রেশন কত আছে সেটা দেখা যায়। আর কি, হিস্ট্রি নেই, হিস্ট্রি নিতে হবে। হিস্ট্রি কি না, ডেট অফ অনসেট অফ ডেঙ্গু, মানে কবে শুরু হয়েছে। কেন জিজ্ঞাসা করছি, কারণ সেই পেশেন্টটা যদি 3 দিন পরে এসছে, এখন খারাপ বোধ করছে, তাহলে ও খারাপ জায়গায় আছে, ওকে এক্ষুনি ফ্লুইড দিতে হবে, ডক্টর দাসের কাছে পাঠাতে হবে, নাহলে পেশেন্ট মারা যাবে। তাহলে আমার ডেট অফ অনসেট অফ ডেঙ্গুটা কতদিন হয়েছে এটা জিজ্ঞেস করবেন না, তারিখটা জিজ্ঞাসা করবেন, তারিখটা লিখবেন ওখানে, ডেট অফ অনসেট অফ ডেঙ্গু। 3 দিনের পর থেকে 8 দিন অবধি হচ্ছে ক্রিটিক্যাল ফেজ, আর 8 দিনের পরে 11-12 দিন অবধি হচ্ছে, 10 দিন 11 অবধি হচ্ছে রিকভারি স্টেজ, ঠিক আছে। তাহলে এই ক্রিটিক্যাল ফেজটা 3 থেকে 8 দিনের প্রথম 2 দিন, 3 থেকে 5 দিন, এই সময়টাতে যদি আমরা তাড়াতাড়ি ওকে ডক্টর শোভন দাসের কাছে পাঠাতে পারি, যার ওয়ার্নিং সাইন আছে। কি কি ওয়ার্নিং সাইন থাকবে আমি বললাম, যে কি কি হয়, ওর বেরিয়ে যায়, রক্ত রস বেরিয়ে যায়, প্লাজমা বেরিয়ে যায়, ব্লিডিং হয়। তাহলে ওয়ার্নিং সাইন কি কি হতে পারে, তাকে আপনি জিজ্ঞাসা করবেন যে আপনার গত 24 ঘন্টায় পেচ্ছাপ হয়েছে, কতটা হয়েছে, ঠিক আছে। নাম্বার 2, আপনার কোনো জায়গা থেকে ব্লিডিং হচ্ছে, দাঁতের মাড়ি থেকে বা পায়খানায় রক্ত গেছে, বা অ্যান্টেনাটাল পিরিয়ডে, পোস্টন্যাটাল পিরিয়ডে, বা ডেলিভারির ব্যথা হওয়ার সময়
কোন ওয়ার্নিং সাইনগুলো দেখলে সঙ্গে সঙ্গে তাকে ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে, 102 অ্যাম্বুলেন্সকে ডেকে তাকে পৌঁছতে হবে হসপিটালে, তবেই মানুষের প্রাণ বাঁচবে। তো সেই থেকে ফিরে এসে আমি একটা আপনাদের জন্য পুস্তিকা লিখেছিলাম, সেটা আজ থেকে 20 বছর আগে, প্রায় 242 পাতার একটা পুস্তিকা ছিল, গ্রামীণ চিকিৎসকদের প্রশিক্ষণ পুস্তিকা, লাল রঙের মোড়কে। সেটা আপনাদের অনেকের কাছে সারা জেলা জুড়ে আছে। সেটাতে 3টে পার্ট ছিল। আমরা বলি না যে আমরা কিউরেটিভ, প্রিভেন্টিভ অ্যান্ড প্রমোটিভ, এই 3টে জিনিস যখন একসাথে হয় তখন সেটাকে আমরা বলি চিকিৎসা বিজ্ঞান। শুধুমাত্র একটা রোগীর চিকিৎসা করে আপনি মানুষকে ভালো রাখতে পারবেন না। আমি যদি আমার বাড়িতে কারোর ডেঙ্গি হয়, আমি যদি ভাবি যে আমার বাড়ির লোকের হয়েছে, আমার পাশের বাড়ির যদি কারোর ডেঙ্গির সিমটম হয়, মানে 2 থেকে 7 দিনের বেশি জ্বর হয়েছে, গাঁটে ব্যথা, চোখের তলায় ব্যথা এবং গায়ে র্যাশ বেরিয়েছে, এরকম যদি দেখি, আমি যদি তাকে ডাক্তারবাবুর কাছে না পাঠাই, তার রক্ত পরীক্ষা না করাই, তাহলে কিন্তু আমরা সবাই সুরক্ষিত থাকব না। একটা ব্যাকটেরিয়া বা একটা ভেক্টরবাহিত রোগ, যেটা মশাবাহিত রোগ, বা কোভিড থেকে একদম ইনফ্লুয়েঞ্জা থেকে শুরু করে ম্যালেরিয়া, ডেঙ্গি থেকে শুরু করে যা যা সংক্রামক রোগ আছে, সেটা যদি আপনি তার আর্লি ডায়াগনোসিস না করান, প্রপার ট্রিটমেন্ট দিয়ে তাকে সুস্থ না করান, তাহলে সে আপনার সমাজে রোগ ছড়াবে। একটা এডিস ইজিপ্টাই মশা, যেটা ডেঙ্গির রোগ ছড়ায়, প্রায় 900 মিটার উড়তে পারে, তার পাখাগুলো এত শক্ত, টাইগার মসকিটো বলে ওই জন্য। তাহলে আপনার এরিয়ায় 900 মিটার রেডিয়াসে একটা মশা কিন্তু একটা ডেঙ্গি রোগীকে কামড়ে অন্য কাউকে কামড়ালে তার ডেঙ্গি হবে। তাই আমাকে মশা হতে দেওয়া যাবে না, এটাই হচ্ছে সবচেয়ে বড় আগে পদ্ধতি, যেটাকে বলা হয় অ্যান্টি লার্ভাল মেজার। আমাকে কি করতে হবে না, আমাকে 7 দিন অন্তর জমা জল সাফ করাতে হবে, জল উল্টে দিতে হবে, অ্যান্টি লার্ভাল স্প্রে করতে হবে, যেখানে যেখানে জমা জল আমি সরাতে পারছি না, জল জমে আছে, সেখানে গাপ্পি মাছ ছাড়তে হবে। আমাকে মশারির মধ্যে ডেঙ্গি রোগীকে রাখতে হবে দিনের বেলাতেও, কারণ দিনের বেলাতেই কামড়ায়। ডেঙ্গি হলে প্রচুর পরিমাণে জল খেতে হবে, ফলের রস খেতে হবে, প্যারাসিটামল ছাড়া আর কিছু খাওয়া যাবে না, অ্যাসপিরিন বা আইবুপ্রোফেন কখনোই নয়। হাতবন্দি, পাবন্দি জামা পরতে হবে, যাতে করে মশা কামড়ে অন্য কাউকে না কামড়াতে পারে। এই যে কথাগুলো, এই কথাগুলোর প্রচার কিন্তু আপনাদের মাধ্যমেই হবে। আমি চাই আমাদেরও এরকম চিকিৎসার যে এই শিবির হবে, এই শিবিরের যে শিডিউল বানাবো, তার 3টে পার্ট থাকবে। একটা হচ্ছে ফার্স্ট এড, যেটা আমি সেন্ট জনস অ্যাম্বুলেন্সকে দিয়ে আপনাদের ভার্চুয়ালি করিয়ে দেব, এটা আমি কথা দিলাম আজকে আপনাদের। ওর জন্য আপনারা সার্টিফিকেটও পাবেন, যে একটা হঠাৎ করে বন্যায় ডুবে গেছে, ড্রাউনিং পেশেন্ট এলো, তাকে আমি সঙ্গে সঙ্গে কি করব? একটা মানুষ আগুনের মধ্যে পড়েছে, তাকে আমি কি করব? একটা হঠাৎ করে হার্ট অ্যাটাক পেশেন্ট এসছে, নিঃশ্বাস নিতে পারছে না, তাকে আমি সিপিআর কি করে দেবো, ইনিশিয়ালি শেষ চেষ্টা কিভাবে করব? আমি মানুষের ব্যান্ডেজ কি করে করব, কিভাবে তাকে স্লিং করে ঝোলাবো, ব্যান্ডেজ কি কি টাইপের হয়, কিভাবে ব্যান্ডেজ করতে হয়, তার সাথে সাথে ইঞ্জেকশন দেওয়া, ইঞ্জেকশন সেফটি, কিভাবে আমি সেফলি ইঞ্জেকশন দিতে পারি, কি কি প্রসিডিওর ফলো করা দরকার, এই সমস্ত কিছুর ওপরে এই যে বললেন না সারা বর্ষব্যাপী, আমি একটা 52 সপ্তাহের শিডিউল আপনাদের দিয়ে দেবো আমার বিএমওসকে। প্রতি সপ্তাহে এক একটা টপিকের ওপরে আপনারা ক্লাস করবেন। এই অ্যাটেন্ডেন্স যদি বিলো 90% হয়, আমি আশিসবাবুকে বলবো আপনি সার্টিফিকেট দেবেন না, আমি সই করব না। এই অ্যাটেন্ডেন্স রাখতে হবে। আপনার খুব জরুরি প্রয়োজন না হলে এই ক্লাসগুলোকে বন্ধ করবেন না। আমি আমার জেলার থেকে ট্রেনার দেব, সারা রাজ্য থেকে যারা ভালো ভালো আছে, আমাদের মধ্যে পরিচিতি আছে, তাদেরকে লিঙ্ক পাঠিয়ে তাদেরকে দিয়ে ট্রেনিং দেওয়াবো। এটা যেন একটা মডেল হয়ে ওঠে সারা ভারতবর্ষে, যেখানে আমরা
ফার্স্ট এড শিখবো, তার সাথে সাথে কি শিখবো, ইমার্জেন্সি মেডিসিন। একটা হার্ট অ্যাটাক পেশেন্ট এসছে, আমি কিভাবে ধরবো যে তার হার্ট অ্যাটাক হয়েছে, এবং সঙ্গে সঙ্গে আমার কি করণীয়, লোডিং কি ডোজ দিয়ে আমি তাকে তারপর রেফার করব। ডক্টর শোভন দাসকে ফোন করব, স্যার এই পেশেন্টটার খুব বুকে ব্যথা হয়েছে, মনে হচ্ছে হার্ট অ্যাটাক হয়েছে, আমি ওনাকে আপনার কাছে পাঠাচ্ছি। উনি আপনাদের বলে দেবেন যে এই ওষুধগুলো খাইয়ে দিন বা এই ওষুধগুলো খাইয়ে আমার কাছে পাঠান। আমি আপনাদের বলি, এখন আমাদের সেরিব্রাল স্ট্রোক বা এসটি এলিভেটেড মায়োকার্ডিয়াল ইনফার্কশন, এই দুটোর জন্য ন্যাশনাল প্রোগ্রাম চলে টেলিমেডিসিনের। কিন্তু আমরা কজন জানি বলুন? আমরা সেরকমভাবে প্রচার নেই ব্যাপারগুলোর। মানে আপনার কাছে এসছে, আপনি ইসিজি করে দেখছেন যে তার এসটি এলিভেশন হচ্ছে, এটা যে কেউ বুঝতে পারে। এটা আমরা ডাক্তাররা অনেক বড় বড় করে রেখেছি ব্যাপারগুলোকে, এগুলো বিরাট কিছু ব্যাপার নয়। যারা টেকনিশিয়ান আছে তারাই বুঝতে পারে। আপনারা যদি দুবার ইসিজি করেন কোথায় এসটি এলিভেশন কখন হচ্ছে এটুকু বুঝতে পারবেন, জগন্নাথ বুঝতে পারবেন না? বুঝতে পারবেন। তারপরের চিকিৎসাটা আমি আপনাদের করতে বলবো না, আমি তারপরে প্রাইমারি চিকিৎসাটা করতে বলছি। সেটা হচ্ছে ইমিডিয়েটলি ঘাটাল হসপিটালে তাকে পাঠানোর ব্যবস্থা করো, এবং প্রিলিমিনারি কিছু লোডিং ডোজ আছে যেগুলো দিতে হয়, সেইগুলো দিয়ে আপনার পাঠানো, যাতে করে তার থ্রম্বোলাইসিস হয়, তার ব্লকটা সরে যায়, বা প্রিলিমিনারি চিকিৎসাটা সে পায়, রাস্তায় না মারা যায়। ঠিক এইরকমই ইনজেকশন 1080+ বলে একটা ইনজেকশন এখন আমাদের গভর্নমেন্ট ফ্যাসিলিটিতে সাপ্লাই আছে, যেটা থ্রম্বোলাইটিক, মানে ক্লটেড ব্লাডকে গলিয়ে তরল করে দেয়। যদি সেরিব্রাল স্ট্রোক হয়, আমরা বলি 3 ঘন্টার মধ্যে এমন একটা হাসপাতালে আপনি পাঠান। সেরিব্রাল স্ট্রোক কী করে বুঝবেন হয়েছে? বোঝার উপায় হলো যে আপনার কি কি হতে পারে যেটা দেখে আপনার মনে হবে যে এটা সেরিব্রাল স্ট্রোক হয়েছে। আপনি মাথা থেকে পা অবধি ভাবুন। প্রথমে দেখবেন যে তার ফেশিয়াল চেঞ্জ হতে পারে, তার মুখটা বেঁকে যেতে পারে, তার চোখটা বন্ধ হয়ে আসতে পারে, ড্রুপিং হতে পারে, সে মুখে কথা বলতে গেলে তার কথা আটকে যাচ্ছে, বা সে কথা বলতে পারছে না, স্লারিং অফ স্পিচ হচ্ছে, বা কথা বন্ধ হয়ে গেছে একদম, এটা হতে পারে। আর কি হতে পারে না, তার আর্মস এবং লেগস সে ওঠাতে পারছে না, অসাড় হয়ে গেছে, হতে পারে। হতে পারে তো। এইরকম বেশ কিছু সিমটম আছে যেগুলো দেখে আমরা বলি বি ফার্স্ট। বি মানে হচ্ছে ব্যালেন্স, তার ব্যালেন্স চলে গেছে, সে মাটিতে পড়ে গেছে হঠাৎ করে। ই মানে হচ্ছে আই, আই দেখে আমি বুঝবো যে আমার চোখ বন্ধ হয়ে আসছে, চোখ খুলে রাখতে পারছে না, ঠিক আছে, ড্রুপিং অফ আইলিড হয়েছে। বি। আর কি হচ্ছে না, ফার্স্ট, এফ ফর ফেস, ফেসের চেঞ্জ হয়েছে যা যা বললাম। এ হচ্ছে আর্মস অ্যান্ড লেগস, অসাড় হয়ে গেছে। এস, FAST তো। বি ফার্স্ট, বি ফর ব্যালেন্স, ই ফর আই, এফ ফর ফেস, এ ফর আর্মস, এস ফর স্পিচ, মানে স্লারিং অফ স্পিচ হচ্ছে বা আটকে যাচ্ছে কথা, ঠিক আছে। আর টি হচ্ছে ইন টাইম, টাইমটা হচ্ছে গোল্ডেন টাইম। 3 ঘন্টার মধ্যে আপনাকে সিটি স্ক্যান করাতে হবে, করে দেখতে হবে যে ওটা সেরিব্রাল থ্রম্বোসিস হয়েছে না সেরিব্রাল হ্যামারেজ হয়েছে। যদি হ্যামারেজ হয় তাহলে ওটা আমাদের এখানে ডক্টর দাসও বলবেন যে ভগবান ছাড়া এখানে সেরকম কোনো চিকিৎসা হয় না, যেটা বাঙ্গুর ইনস্টিটিউট অফ নিউরোলজিতে হতে পারে। অপারেশন করে সেটা দরকার হতে পারে যদি দরকার হয়, বা অনেক সময় ছোট মিনিমাল হ্যামারেজ হলে সেটা নিজেই অ্যাবজর্ব হয়ে যায়, এনাদের চিকিৎসায় ভালো হয়ে যায়, সেটা নিয়ে আমি বলছি না। সেটার সংখ্যা খুব কম, 15%। 85% হচ্ছে সেরিব্রাল থ্রম্বোসিস, যেখানে করোনারি আর্টারিগুলো, এই ক্যারোটিড আর্টারিগুলোর ব্লক হয়ে যায়, মানে মাথার যে আর্টারিগুলো ব্লক হয়ে যায় ক্লট দিয়ে, ঠিক আছে। সেইটাকে গলানোর জন্য ইনজেকশন 1080+ যদি আপনি 3 ঘন্টার মধ্যে দেন, তাহলে পেশেন্ট, আমি নিজে দেখেছি, গত মাসেও 31টা পেশেন্ট সারা জেলা থেকে মিদনাপুর মেডিকেল কলেজে গেছে, পরের দিন সম্পূর্ণ সুস্থ হয়ে হাঁটতে হাঁটতে বাড়ি গেছে ইনজেকশনটা নিয়ে। আগের দিন এসেছিল অসাড় হয়ে। দিস ইজ এ রিডিকুলাস।
এই মিরাকেলটা আপনাদেরকে করতে হবে। এলাকায় আপনাদের জনপ্রিয়তা বাড়বে, আপনারা এই গভর্নমেন্টের এই যে ফেসিলিটিগুলো এগুলোকে পৌঁছে দিতে হবে, আপনার পেশেন্টকে পৌঁছে দিতে হবে। পেশেন্টকে আপনাকে ওন করতে হবে যে ও এলাকার পেশেন্ট, আমার পেশেন্ট, তাকে সঠিক চিকিৎসা পরিষেবা আমি যতটা পারি দেব, বাদ বাকিটা আমি সরকারি পরিষেবায় যাতে পায় তার ব্যবস্থা করে দেব। তাহলে বি ফার্স্ট বুঝলেন, ঠিক সেরকম হচ্ছে স্টেমি, এসটি এলিভেটেড মায়োকার্ডিয়াল ইনফার্কশন, স্টেমি, এরও ওই একই ব্যাপার, কিন্তু এখানে 3 ঘন্টা না 12 ঘন্টার মধ্যেই 1080+ ইঞ্জেকশনটা দিলে হয় এবং ডক্টর দাসের কাছে পাঠালেই হবে, ওনারা ইঞ্জেকশন দেবেন। যদি মায়োকার্ডিয়াল ইনফার্কশন হয় তাহলে সেটা থ্রম্বোলাইসিস হয়। তো আমার বক্তব্য হলো এই যে পরিষেবাগুলো, এক একটা ইঞ্জেকশনের দাম 30-35-40 হাজার টাকা, যেটা বিনা পয়সায় গভর্নমেন্ট দিচ্ছেন ঘাটাল হসপিটালে, বিনা পয়সায় গভর্নমেন্ট দিচ্ছেন সিটি স্ক্যান পরিষেবা ঘাটাল হসপিটালে, বিনা পয়সায় ডায়ালিসিস পরিষেবা ঘাটাল হসপিটালে, আমরা এগুলো কি মানুষের কাছে পৌঁছে দেব না? তার মেসেঞ্জার হচ্ছেন আপনারা। গভর্নমেন্ট এবং প্রাইভেট চিকিৎসা এবং আরএমপিরা এরা পরিপূরক পরস্পরের, কেউ কারো কম্পিটিটার নয়। আপনি ওই পরিষেবাগুলো আপনার পেশেন্টকে পৌঁছে দিচ্ছেন, আপনার পেশেন্ট সুস্থ হবে, এইটা ভাবুন। এই দুটো জিনিস বললাম। আর বলবো, এখানে সবচেয়ে বেশি হয় সর্পদংশন। মানুষ ওঝা গুনিনের পরামর্শ নিয়ে সময় নষ্ট করে এবং যখন নিয়ে যায় শোভনবাবুদের কাছে তখন আর ওদের আর কিছু করার থাকে না, বিষ অলরেডি ছড়িয়ে গেছে, মাথায় চলে গেছে এবং অনেক চেষ্টা করেও অনেককে বাঁচানো যায় না। গত 1 বছরে প্রায় 2700 জনকে আমার জেলাতে সাপে কামড়েছে, তার মধ্যে 42 জনের মৃত্যু হয়েছে। সংখ্যাটা বিরাট বেশি কিছু নয়, কিন্তু একজনেরও যেন মৃত্যু না হয় এটা ইনশিওর করার জন্য আপনাদেরকে এলাকায় প্রচার করতে হবে। ওঝা গুনিনদের হাতে ছেড়ে দেওয়া যাবে না। ইনজেকশন, এভিএস বা অ্যান্টিভেনাম সেরাম যে একমাত্র সাপের সর্পদংশনের, বিষধর সর্পদংশন হলে চিকিৎসা, এটা মানুষকে বুঝতে হবে। আরেকটা জিনিস বুঝতে হবে, যেটা হচ্ছে ওঝা গুনিনরা করে খায়, সেটা হচ্ছে যে 100টা সাপের মধ্যে 95টা হচ্ছে নন পয়জনাস, আর 5টা সাপ, চিতি সাপ, কেউটে সাপ, গোখরো সাপ আর কি বলে চন্দ্রবোড়া সাপ, এই চিতি মানেই কালাচ, এই কটি সাপ হচ্ছে বিষধর। তার সাথে দেখবেন বাজারে অনেক রকম সাপ পাওয়া যায়, বেতাছড়া পাওয়া যায়, শাঁকাবুটি পাওয়া যায়, লাউ ডগা পাওয়া যায়, দে অল আর নন পয়জনাস, ধোড়া সাপ পাওয়া যায়। এবার ওই ধরনের সাপগুলো জানে বলে কিছু ওঝা, তারা যখনই ওগুলো কামড়ায় ওটাকে নিয়েই বেশি কেদারি করে। এবার দেখালো যে আমি বাঁচিয়ে দিয়েছি, বেঁচেছে তো নিজের রেতে, ওটা তো নন পয়জনাস। এবার ওর এলাকায় নাম ছড়িয়ে গেল ওই রকম সাপে কামড়েছিল। আপনাদের মতো কিছু লোকজন দ্বারা মুখে মুখে ছড়া, চারে ধনেশের কাছে নিয়ে যা, ও বিরাট ওঝা গেল, সেদিন ঝাড়লো, হেঁটে বাড়ি চলে গেল, এত বড় সাপটা কামড়েছিল। এত বড় সাপটা ধোঁড়া সাপ ছিল। হ্যাঁ, তা আমার বক্তব্য হচ্ছে সেই রকম আপনাদেরকে বুঝতে হবে, এলাকার মানুষকে শিক্ষিত করতে হবে যে ইনজেকশন, এভিএস একমাত্র চিকিৎসা যেটা সরকারি স্বাস্থ্য ব্যবস্থায় সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যায় এবং 1 মিনিট সময় নষ্ট করা মানে 1% চান্স অফ সার্ভাইভাল লস করা ইন কেস অফ চন্দ্রবোড়া। যদি রাসেল ভাইপার কামড়ায় এত পরিমাণ বিষ থাকে, আপনাকে সঙ্গে সঙ্গে যদি এভিএস না শুরু করতে পারেন 30 মিনিট 1 ঘন্টার মধ্যে, তাহলে কিন্তু পেশেন্টকে বাঁচানো খুব অসুবিধে হয়। আমি এরকম অনেক পেশেন্ট জানি, গত বন্যার সময় কামড়েছিল, ঘাটাল হসপিটালে ওনারা এইচডিইউতে রেখে নিউরোটক্সিকগুলোকে ভেন্টিলেটর দিয়ে বাঁচিয়েছেন আর হিমাটোটক্সিকগুলোকে ডায়ালিসিস করে বাঁচিয়েছেন, সেটা আলাদা কথা। এটা আনারা করেছেন, এর জন্য এদের জন্য জোরে একটা হাততালিও। কিন্তু আমি ওই জায়গায় নিয়ে যেতে চাই না। আমি চাই বিষটা ওই জায়গায় যাবে না, তার আগেই আমরা এভিএস দিয়ে ওকে নিউট্রালাইজ করব। তাহলে আমাদেরকে এলাকায় প্রচার করতে হবে এবং ইনজেকশন, এভিএস যাতে মানুষ পায়, বিষধর সাপ কোনগুলো সেটা লোকের মধ্যে প্রচার করা এবং সেই সাপগুলোকে মানুষকে চেনানো, তার জন্য যে পিপিটি আছে আমি সব দিয়ে দেব আপনাদের। আমার এর ওপরে প্রচুর রিসার্চ আছে, প্রত্যেকটা হেলথ টপিকের ওপর আমার গান আছে, নিজের লেখা, নিজের গাওয়া, এবং সেই গানের সাথে অডিও ভিজুয়াল আছে, আপনারা দেখতে পাবেন কীরকম কী হয়। তো সেগুলো সব আমি দিয়ে দেবো আপনাদের ফোরামে, আপনাদেরকে প্রতি সপ্তাহে একটা করে দেখাবে, কোনো অসুবিধে নেই। আমি চাইবো
যেমন এই ফার্স্ট এড আর এমার্জেন্সি মেডিসিন, যেটা আমি ডক্টর শোভন দাসকে ভলেন্টিয়ার করতে বলবো, এমার্জেন্সি মেডিসিনের কতটুকু ওনাদেরকে শেখানো উচিত এবং কি কি টপিকে হওয়া উচিত। দুটো বললাম, মাইগ্রেন ইনফেকশন, সেরিব্রাল স্ট্রোক, এই সাদাও পেন অ্যাবডোমেন আছে, অনেক কিছু আছে, হিমাটেমাসিস আছে, হিমোপটেসিস আছে, এরম বেশ কিছু যেগুলো আছে, চেস্ট পেন আছে, যে কটা আছে সেটা উনি একটা পায়োনিয়ার করবেন। উনি আপনাদেরকে বিএমএইচকে ওইটা একটু গাইড করে ওটা তৈরি করে দেবেন যে আমরা কি করব, কতটুকু আপনারা করবেন আর কখন রেফার করবেন। 2 নাম্বার আসি, কিউরেটিভ এইটুকুই, এমার্জেন্সি মেডিসিন এবং রেফারেল আর ফার্স্ট এড। আর 2 নাম্বার আসি যে আমাদের যেগুলো পাবলিক হেলথ প্রবলেম, আমাদের জেলায় পাবলিক হেলথ প্রবলেম কোনগুলো জানতে হবে। প্রথমেই বললাম সাপে কাটা, স্নেক বাইট, কিন্তু সবচেয়ে বড় পাবলিক হেলথ প্রবলেম হচ্ছে, বলুন তো কেউ, আমার জেলার সবচেয়ে বড় পাবলিক হেলথ প্রবলেম কি? জনস্বাস্থ্যের সমস্যা। এবং কাকে জনস্বাস্থ্যের সমস্যা বলে, কি করে মেজার করা হয়? জনস্বাস্থ্যের সমস্যা, জনস্বাস্থ্য কাকে বলে সেটা জানতে হবে আগে। আমি আজকে একটু সময় নিচ্ছি কারণ রোজ রোজ আসতে পারবো না। স্বাস্থ্য মনে হচ্ছে একটি মানুষের সম্পূর্ণ শারীরিক, মানসিক এবং সামাজিকভাবে সুস্থ থাকা। এটা হচ্ছে WHO ডেফিনেশন। আমি জনস্বাস্থ্য কখন বলবো? জনস্বাস্থ্য হলো আমার এলাকার, ধরুন দাসপুর 2 একটা এলাকা আমি ধরলাম, যার নেতৃত্বে আছেন আশিস উদয় স্যার, আমাদের ম্যাডাম, যার কথা আপনারা শুনলেন, কোথা থেকে উঠে এসে আজকে ভারতবর্ষকে পথ দেখাচ্ছেন। তো এদের নেতৃত্বে যে এলাকাটা, এই সমস্ত এলাকার সমস্ত মানুষ একসাথে সবাই শারীরিকভাবে, মানসিকভাবে, সামাজিকভাবে সুস্থ থাকতে হবে, সেইটাকে বলবো জনস্বাস্থ্য। একজনও যদি এটা না হয় তাহলে সেটা জনস্বাস্থ্য হলো না। জনস্বাস্থ্য কথার গলা হলো কালেকটিভলি ভালো থাকতে হবে, একটা এলাকার, সমগ্র এলাকার সব মানুষের একসাথে সামাজিক, মানসিক, শারীরিকভাবে সুস্থ থাকার নাম হচ্ছে জনস্বাস্থ্য। এটা একটা আন্দোলন। এই আন্দোলনটাকে ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য আপনারা আমাদের মিডিয়েটার। তাহলে কিউরেটিভের যেটা থাকলো, এবার হচ্ছে পাবলিক হেলথের প্রবলেমের সবচেয়ে বড় প্রবলেম কোনটাকে বলবো? যে রোগ বা স্বাস্থ্য সমস্যায় মানুষ সবচেয়ে বেশি ভোগে এবং সবচেয়ে বেশি মারা যায়, তাই তো? আমার দেশে কোভিড কোনো স্বাস্থ্য সমস্যা নয়, আমার দেশে কোভিড, আমাদের সবচেয়ে বড় জনস্বাস্থ্য সমস্যা টিবি। কারণ টিবিতে সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত হন, সবচেয়ে বেশি মানুষ মারা যান। তাহলে সবচেয়ে বেশি ওয়েস্ট, সবচেয়ে বেশি ডেজ লস্ট, মানুষ কাজ করতে পারে না, তার ওয়েজ লস হয়, সরকারের প্রোডাকশন লস হয়, আমাদের অর্থনীতি দুর্বল হয় সবচেয়ে কিসে? না, টিবির থেকে। তাহলে টিবি শুড বি দ্য ফার্স্ট প্রায়োরিটি। তাহলে আপনারা টিবি পড়বেন, আমি টিবি পড়াবো, সেটা আজকে নয়, সেটা ভার্চুয়ালি পড়াবো। টিবিতে আপনাদের কি আমরা আশা করি হচ্ছে যে কি কি উপসর্গ হলে আপনি টিবি ভাববেন এবং ওই উপসর্গ থাকলে তাকে কি পরামর্শ দেবেন। আর যদি সে টিবি হিসেবে চিহ্নিত হয় তাহলে আপনার কি রোল। আপনারা ডট প্রোভাইডার হতে পারেন, আপনারা নিজেরা তাকে টিবির ওষুধ খাওয়াতে পারেন, তার পরিবর্তে আপনার মান্থলি একটা ইনকাম সরকার থেকে দেবে। এটা একটা পদ্ধতি আছে, সেটা আমি আশিসবাবুকে বলবো বিএমওএইচের সাথে কথা বলে এনাদেরকে, যাতে করে ডট প্রোভাইডার হিসেবে আশাদের সাথে সাথে সব জায়গায় তো আশা মানে একদম প্রত্যেক গ্রামে গ্রামে আছে এমন নয়, যেখানে যেখানে এদেরকে ইউজ করা যাবে সেখানে যেন এদেরকে ইউজ করা হয়, তাহলে পরে এরা ডট প্রোভাইডারে টাকাটা পায়। 2 নাম্বার হচ্ছে, যে কোনো সংক্রামক রোগের মূল কথাই হলো তাকে তাড়াতাড়ি ধরো এবং তাকে চিকিৎসা দিয়ে সম্পূর্ণ সুস্থ করে দাও, যাতে সে আর না ইনফেকশনটা সমাজে ছড়ায়। তাহলে যে কোনো টিবি রোগের যদি সংক্রমণ মনে হয়, উপসর্গ কী কী?
না 2 সপ্তাহের বেশি কাশি, কাশির সাথে ঘুষঘুষে জ্বর, রাত্রিবেলা জ্বর বা ঘাম দিয়ে ছেড়ে দেওয়া, খিদামান্দ বা অ্যানোরেক্সিয়া, ওয়েট লস, কফের সাথে রক্ত পড়া, নিঃশ্বাসের কষ্ট হওয়া, বুকে ব্যথা হওয়া ইত্যাদি যদি হয়, তাহলে আপনারা কি করবেন? তার কফ পরীক্ষা করাবেন। কফ পরীক্ষা 2 রকম পদ্ধতিতে হয় এখন। একটা হচ্ছে নেট পদ্ধতি, নিউক্লিক অ্যাসিড অ্যাম্প্লিফিকেশন টেস্ট। আপনাদের অত ভারী কথা না জেনেও বলবো যে যেটা মেশিনের মাধ্যমে বলে দেয় যে সেটায় টিবি আছে কিনা, টিবি থাকলে সেটা রিফাম্পিসিন রেজিস্ট্যান্ট কিনা, মানে রিফাম্পিসিন বলে একটা ওষুধ দেওয়া হয়, সেটা রেজিস্ট্যান্ট কিনা এটা বলে দেয়। তাহলে আমার তাকে পরের অন্য ড্রাগগুলো রেজিস্ট্যান্ট আছে কিনা সেটা জানার জন্য কফ নিয়ে আমাদেরকে মিদনাপুর মেডিকেল কলেজে টেস্ট করাতে হয়। ওখানে আমাদের কালচার অ্যান্ড ড্রাগ সেন্সিটিভিটি টেস্টিং ল্যাবরেটরি হয়েছে, ঠিক আছে, সেখানে পাঠাতে হয়। আরেকটা কি না, আমরা স্টেন করলাম, স্টেন করে ওটা মাইক্রোস্কোপের তলায় দেখলাম যে তাতে এএফপি বা অ্যাসিড ফাস্ট ব্যাসিলি আছে কিনা, যেটা টিবির জীবাণু, থাকলে কতটা পরিমাণে আছে 100টা ফিল্ডে, তাহলে তার সংখ্যা 3+, 2+, 1+, স্ক্যান্টি, নীল ইত্যাদি। এবার এইটা হয়ে গেলে এই যে চিকিৎসা তারপর শুরু হবে, তার ফলো আপ আছে। মনে রাখবেন প্রত্যেকটা টিবি ট্রিটমেন্টের একটা ইন্টেন্সিভ আছে, ইন্টেন্সিভ ফেজ, একটা কন্টিনিউশন ফেজ। একটা ইন্টেন্সিভ ফেজ তার শেষে একবার কফ পরীক্ষা করাতে হয়, আর একদম কন্টিনিউশন ফেজের শেষে একবার কফ পরীক্ষা করাতে হয়। মধ্যিখানে যদি লম্বা চিকিৎসা হয় তাহলে 3 মাস অন্তর এবং শেষের দিকে 1 মাস অন্তর কফ পরীক্ষা করাতে হয়। সেই শিডিউলগুলো আমি বিএমওএইচকে বলবো আপনাদেরকে শেয়ার করে দিতে, যাতে করে আপনারা আপনাদের পেশেন্টদেরকে গাইড করতে পারেন কবে কবে কফ পরীক্ষা করে জানতে হবে যে তার টিবি চিকিৎসায় রেসপন্স হচ্ছে কিনা, আগের থেকে তার জীবাণু কমেছে কিনা বা নীল হয়ে গেছে কিনা, জীবাণু মুক্ত হয়েছে কিনা, এবং ট্রিটমেন্টের শেষে সে জীবাণু মুক্ত এবং সম্পূর্ণ তার সুস্থ হলো কিনা, সিমটম সাইন সব চলে গেল কিনা, তার খিদে ফিরে এলো কিনা, তার ওয়েট বেশি হলো কিনা, সে আবার সুস্থ সামাজিক জীবনযাপনে ফিরল কিনা, এই পুরো ব্যাপারটাকে নিয়ে হচ্ছে টিবির আমাদের, যেটাতে আপনাদের আমরা অংশগ্রহণ চাইছি। ঠিক একই রকম আরেকটা জনস্বাস্থ্য সমস্যা হচ্ছে লেপ্রসি। আপনারা ভাববেন যে লেপ্রসি আমাদের চলে গেছে, এমনটা নয়। প্রতি 10,000 জনে 1 বা 1-এর তলায় যদি আক্রান্তের হার হয় তাহলে আমরা বলি কুষ্ঠমুক্ত হয়েছে। জেলা আমাদের সামগ্রিকভাবে কুষ্ঠমুক্ত ঘোষিত হয়েছে অনেক আগেই, যেখানে আমাদের এখন হচ্ছে 0.69 পার 10,000 আমাদের কুষ্ঠ আক্রান্তের হার, প্রিভ্যালেন্স রেট। কিন্তু অনেকগুলো ব্লক আছে, 8খানা ব্লক এবং 2টো আরবান এলাকা, যেখানে এখন লেপ্রসি কেস ডিটেকশন ক্যাম্পেইন বা এলসিডিসি চলছে। বাড়ি বাড়ি আশাকর্মীরা যাচ্ছেন, স্বাস্থ্যকর্মীরা যাচ্ছেন, গিয়ে কি দেখছেন না, গিয়ে দেখছেন যে বাড়ির কোনো সদস্যের সারা গায়ে কোনো অসাড়, লালচে বা ফ্যাকাশে লোম নেই, ঘাম হয় না, এরকম কোনো দাগ আছে কিনা, এবং দাগ থাকলে তার সংখ্যা কটা, কোনো জায়গা প্যারালিসিস হয়েছে কিনা, কোনো নিউরোপ্যাথি হয়েছে কিনা, কোনো নার্ভ এফেক্টেড হয়েছে কিনা, সেটাও দেখা হয়। এবার সেটা যদি পায় তাহলে তারা সঙ্গে সঙ্গে তাকে একটা রেফারেল স্লিপ দেয়, এবং যেখানে ডাক্তারবাবু বসেন, খুকুরদহ পিএসসি হতে পারে, এখানে হতে পারে, চাইপাটে হতে পারে, যেখানে হোক, সেখানে ডাক্তারবাবুর কাছে গিয়ে ওই স্লিপটা নিয়ে গিয়ে দেখায় এবং তার কুষ্ঠের চিকিৎসা দরকার কিনা তারা সেটা নির্ধারণ করেন। এবং হলে সেটা কি 2 রকমের হয়। একটা হচ্ছে পজিভেসেলারি, যেখানে 1 থেকে 5টা দাগ থাকে, 5-এর বেশি দাগ থাকলে বলা হয় মাল্টিব্যাসেলারি, ঠিক আছে, এইটুকুই জানুন আপনারা। এবার নার্ভ ট্রাঙ্ক আর ব্যাসিলি টেস্ট ওইগুলো আলাদা, ওটা আপনাদের না জানলেও চলবে, শুধু দাগটার সংখ্যা জানুন। যদি 1 থেকে 5-এর মধ্যে দাগ হয় তাহলে সেটাকে বলা হয় পিবি, আর যদি 5-এর বেশি দাগ হয় তাকে বলে এমপি। পিবির চিকিৎসা 6 মাসের, এমবির চিকিৎসা 12 মাসের। 3টে ওষুধ দিয়ে চিকিৎসা হয়, একটা মান্থলি রিফাম্পিসিন দেওয়া হয়, একটা ডেলি ড্যাপসন দেওয়া হয়, আর একটা ক্লোফাজেমিন দেওয়া হয়, হয় অল্টারনেট ডে বা ডেলি। এটা চলে 6 মাস পিবির ক্ষেত্রে, 12 মাস চলে এমবির ক্ষেত্রে, ঠিক আছে।
ঠিক সেরকমই টিবি চিকিৎসাও আপনারা জানেন যে আমাদের HRJD দিয়ে দেওয়া হয়, INH, রিফাম্পিসিন, পাইরাজিনামাইড, ইথাম্বুটল। এখন সেগুলোতে চেঞ্জ আসছে, সেটা নিয়ে এখনই বলবো না। অলরেডি WHO রেকমেন্ড করেছে, আমাদের ন্যাশনাল গভর্নমেন্ট সেটা অ্যাডপ্ট করেছে। এই চিকিৎসা পদ্ধতি পুরো চেঞ্জ হয়ে যাবে। অনেক কম সময়ে টিবি চিকিৎসা চলে এসছে হাতের মুঠোয়, সেটা অন্যান্য স্টেটে লঞ্চ হয়েছে। বিপাল এবং ইথাম্বিউটলটা উঠে গিয়ে মক্সিফ্লক্সাসিন এসছে, সেটা আপনারা পরে জানবেন। এখন আপাতত যা চিকিৎসা সেটা ওনারা যা পড়াবেন সেটাই শুনবেন, এবং সেটা ওরা পাচ্ছে কিনা গভর্নমেন্ট ব্যবস্থায় সেটা আপনারা এনশিওর করবেন। তার জন্য মান্থলি কিছু ভাতা, বা তাকে সুস্থ করার জন্য যে ভাতা, মান্থলি ভাতা না, সুস্থ করার জন্য যে ভাতা, বা তার ডায়াগনোসিসের জন্য নিয়ে গেলে তার ভাতা, মোবিলাইজিং এই লেপ্রসি বা টিবি আপনারা যদি নিয়ে যান এবং তার ডায়াগনোসিস হয়, মোবিলাইজার হিসেবে একটা ভাতা আপনার পাওয়ার কথা। আর আপনি যদি চিকিৎসা দিয়ে তাকে সুস্থ করে দেন, তার জন্য একটা ভাতা আপনার পাওয়ার কথা। এটা গভর্নমেন্ট সিস্টেমে আছে। আমি বিএমএইচকে বলবো আপনাদের যারা আছেন কর্মকর্তা, তাদেরকে সেই গাইডলাইনটা শেয়ার করার জন্য। টিবি লেপ্রসির পরে আরেকটা সমস্যা, এবং লেপ্রসিতে শুধু এটা করলেই হয় না, ডায়াগনোসিস করে চলে গেলেই হয় না। কিছু কিছু লেপ্রসি পেশেন্টের আগেই হয়েছে হয়তো, তার যত ডিলে হবে, যত দেরি হবে, তত পিবি থেকে এমবি হবে এবং ডিফর্মিটি আসবে। মানে বিভিন্ন রকমের হাত পা অসাড় হয়ে যায়, হাত পা চোখ এগুলো অসাড় হয়ে যায়, নার্ভগুলো এফেক্টেড হয়। এই উপর থেকে নিচ অবধি নার্ভ এফেক্টেড হয়। এখানে যেমন অরিকুলার লাম, এখানে রেডিয়াল আলনার, নিচের দিকে পপলিটিয়াল, পুরো এরকম নার্ভগুলো টিবিয়াল পপলিটিয়াল সব হচ্ছে এফেক্টেড হয়। এগুলো এফেক্টেড হওয়ার জন্য হাতের সার চলে যায়, পায়ের সার চলে যায়, চোখ বন্ধ হয় না, খোলা থাকে। এবার এতে কি হবে, কি হতে পারে আপনারা বলুন? যদি অসাড় থাকে, আপনি একটা গরম কাপকে ধরে ফেললেন, জানেন না অসাড় বলে, বুঝতে পারছেন না, এটা কিন্তু ছাল উঠে গেল। এবার উঠে গিয়ে এটা বারবার করছেন, এটা আলসারের মতো হয়ে গেল। এই আলসার হতে হতে ওটা ক্ষয়ে গিয়ে আপনার হাতটা ডিফর্মিটি হয়ে যাচ্ছে, এরকম হয়ে গেল, বা আঙুলটা এরকম হয়ে গেল। একই রকমভাবে নাকের ক্ষেত্রে আপনি শোয়ার সময় ঘষছেন, এবার এখানে ঘষে ঘষে এটা নাকটা চ্যাপ্টা হয়ে গেল। এটা কিন্তু কোনো রোগ যে ওটা খেয়ে দিচ্ছে তা নয়, এই পদ্ধতিতে হয় যে তার অসাড় হয়ে যায়, সেখানে জীবাণু জন্মায়, এবং সেই জায়গাটা ভালোভাবে পরিষ্কার না করলে ওই জায়গাটা আলসার হয়, এবং তার থেকে ডিফর্মিটি হয়। এই ডিফর্মিটি থেকে লড়ার জন্য সরকার ডিপিএমআর অ্যাক্টিভিটি করে, ডিসেবিলিটি প্রিভেনশন অ্যান্ড মেডিকেল রিহ্যাবিলিটেশন। সেটা প্রত্যেক এসএসকেতে হয়, সুস্বাস্থ্য কেন্দ্রে। প্রত্যেকটা লেপ্রসি পেশেন্টের তার পায়ের যদি থাকে তাদের আমরা এলসিআর চপ্পল দিই, তার যদি হাতে থাকে তাকে গ্লাভস দিই, তাকে যদি তার চোখে থাকে তাকে গগলস দিই, তার যে নিয়মিত পা পরিষ্কার করা, তার অ্যান্টিবায়োটিক মলম লাগানো, যা যা করতে হয় এক্সারসাইজ তাকে দেখিয়ে দেওয়া, সেগুলো সব দিদিমণিরা করেন, তারা ট্রেন্ড। তাই সেই সুবিধাগুলো কিন্তু মানুষকে পৌঁছে দিতে হবে। তারও পরে ধরুন এত সব করেও আপনি ডিফর্মিটি আটকাতে পারেননি, এখন রাজ্য সরকার আমাদের হাসপাতালে, শালবনী হাসপাতালে রিকনস্ট্রাকটিভ সার্জারি, প্লাস্টিক সার্জারির মাধ্যমে লেপ্রসি পেশেন্টদের হাত পা যে সমস্ত বিকলাঙ্গ হয়েছে সেটাকে সঠিকভাবে যতটা পারা যায় কারেক্ট করে আবার সমাজের মূল স্রোতে ফিরিয়ে দিচ্ছেন। এই রিকনস্ট্রাকটিভ সার্জারির যে সহায়তা, এটা প্রত্যেকটা এরকম পেশেন্ট যারা আপনি দেখতে পাবেন, যাদের হাত পা ছোট হয়ে গেছে, হয়ে গেছে, তাদেরকে আপনারা বলবেন, তাদেরকে নাম নথিভুক্ত করতে বলুন। অপারেশন করে আমরা